আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানে ৩ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স। একের আয়তে বলেছে বরফ গলনের ঋণতাপ সিজিএস পদ্ধতিতে ৮০ ক্যালোরি। দুয়ে দিয়েছে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। ৩ জৈব অনুঘটক বা উৎসেচকগুলি সাধারণত প্রোটিন জাতীয় যৌগ। ৪ তাপমুচি বিক্রিয়ায় উষ্ণতা বাড়ে। ৫ বলেছে কাঠকয়লা দহনে প্রয়োজনীয় অন্যতম প্রভাবক হলো তাপ। ৬ প্রদত্ত কোনটি তড়িতের পরিবাহী অথচ তড়িৎ বিশ্লেষণের পারদ। ৭ বজ্রপাতের সময় কোথায় থাকা নিরাপদ? পাকা বাড়িতে। ৮ সীসা ও টিন দিয়ে তৈরি ফিউজ তারের গলনাঙ্ক বিশুদ্ধ তামার গলনাঙ্কের থেকে কম। ৯ প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয়? কঠিন কার্বন ডাই অক্সাইড। ১০ পারদের স্বাভাবিক স্ফুটনাঙ্ক ৩৫৭ ডিগ্রি সেলসিয়াস। ১১ প্রদত্ত কোনটি জলকে সুপরিবাহী করতে মেশানো হয়? HCl। ১২ ভোল্টামিটারে জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসাবে ব্যবহৃত হয় প্ল্যাটিনাম। ২ দাগে আসি। ২ আয়তে বলেছে কি ধরনের মেঘ থেকে সাধারণত বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয়? লিখবে বজ্র বিদ্যুতে ভরা ঝড়ের মেঘ। এই ধরনের মেঘ থেকে সাধারণত বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয়। তাহলে বজ্র বিদ্যুতে ভরা ঝড়ের মেঘ থেকে সাধারণত বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয়। ২ দিয়েছে জারণ বিজারণ বিক্রিয়ার একটি প্রাকৃতিক উদাহরণ দাও। এই যে একটি প্রাকৃতিক উদাহরণ হচ্ছে লোহায় মরচে ধরা। এর মূলে রয়েছে জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে একটি প্রাকৃতিক উদাহরণ হচ্ছে লোহায় মরচে ধরা। ৩ দিয়েছে একটি তাপগ্রাহী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। এই যে তোমার প্রাত্যহিক অভিজ্ঞতা থেকে ৩টে তাপগ্রাহী ভৌত পরিবর্তন। তো এখানে আমাদের একটাই চেয়েছে। একটি তাপগ্রাহী ভৌত পরিবর্তন, এই যে হাতের উপরে ১ ফোঁটা স্পিরিট ঢালে ঠান্ডা বোধ হয়। উদ্বায়ী স্পিরিট বাষ্পীভূত হওয়ার জন্য হাত থেকে তাপ শোষণ করে, ফলে ঠান্ডা বোধ হয়। ২ ভিজে কাপড় গায়ে দিলে সর্দি লেগে যায়। ভিজে কাপড়ের জল বাষ্পীভূত হওয়ার সময় আমাদের দেহ থেকে তাপ শোষণ করে, দেহের তাপমাত্রা তাই স্বাভাবিক হ্রাস পায় ও সর্দি লেগে যায়। বা গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপায়, ফলে জিভ সংলগ্ন জল এবং মুখের জল কুকুরের দেহ থেকে তাপ শোষণ করে বাষ্পীভূত হয়। এর ফলে কুকুরের দেহের উষ্ণতা কমে যায়, কুকুর আরাম বোধ করে। এর মধ্যে যে কোনো একটি লিখে দেবে। ৪ দিয়েছে সমযোজী এবং তড়িৎযোজী ২ ধরনের যৌগই আমার মধ্যে দ্রবীভূত হয়। আমি কে? জল। ৫ আমি একটি তড়িৎদ্বার, ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সঙ্গে আমি যুক্ত, আমি ক্যাথড। ৬ দিয়েছে তড়িৎ বিশ্লেষণে কি জাতীয় তড়িৎ ব্যবহার করা হয়? সমপ্রবাহ তড়িৎ বা ডিসি কারেন্ট। ৭ উনুনের পাশে দাঁড়ালে গরম লাগে, এই ক্ষেত্রে তাপ কোন পদ্ধতিতে আসে? পরিচলন। ৮ দিয়েছে এসআইতে আপেক্ষিক তাপের একক কি? জুল পার কিলোগ্রাম কেলভিন। ৯ বলেছে তরল অবস্থায় কারা তড়িৎ পরিবহন করে? তড়িৎ বিশ্লেষণের সময় গলিত পদার্থ বা দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো। কোনো সময় গলিত অবস্থা বা দ্রবণের মধ্যে দিয়ে ইলেকট্রন চলাচল করে না। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন তরল অবস্থায় তড়িৎ পরিবহন করে। ১০ দিয়েছে Cu2+ আয়ন কোন তড়িৎদ্বারে মুক্ত হয়? ক্যাথোডে। ৩ আসি। ৩ আয়তে দিয়েছে শীতকালে আমরা উলের পোশাক পরি কেন? লিখবে উলের পোশাকে সুতোর মাঝে মাঝে বায়ু আটকে থাকে, বায়ু তাপের কুপরিবাহী বলে দেহ থেকে তাপ বাইরে বেরিয়ে যেতে পারে না বা বাইরের ঠান্ডা বায়ু দেহে প্রবেশ করতে পারে না, ফলে দেহ গরম থাকে। এই কারণে শীতকালে আমরা উলের পোশাক পরি। ২ দিয়েছে তোমার কাছে গরম খাবার অনেকক্ষণ ধরে গরম রাখার পাত্র ফ্লাক্স নেই, অথচ তুমি খাবার অনেকক্ষণ গরম রাখতে চাও, তুমি কি করবে? ২ খণ্ড মোটা কাগজের টুকরোর মধ্যবর্তী অংশ শুকনো কাপড়, তুলো বা পশম জাতীয় পদার্থ দ্বারা পূর্ণ করে একটি তাপরোধী মোড়ক তৈরি করে তার মধ্যে গরম খাবার রাখলে তা দীর্ঘ সময়ের জন্য গরম থাকবে। কারণটা জানতে চাইনি, যে তুমি কি, এখানে শুধু বলেছে তুমি কি করবে, তাই একটুখানি লিখে দেবে। কেন করবে ওটা কিন্তু জানতে চাইনি, এটা ২ নম্বরে, তাই একটুখানি লিখবে। ৩ দিয়েছে খোলা বন্দুকের ক্যাপ ফাটানোর ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবকটি কি? খেলনা বন্দুকের ক্যাপকে জোরে আঘাত করলে তবেই সেটি ফাটে। এক্ষেত্রে জোরে আঘাত করে ক্যাপের উপর চাপ বাড়ানো হয়, ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং শব্দ, তাপ আর আলো উৎপন্ন হয়। তাহলে চাপই এখানে হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটির প্রভাবক। ৪ দিয়েছে অনুঘটক কাকে বলে? উদাহরণ দাও। অনুঘটক কাকে বলে? লিখবে যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদেরকে অনুঘটক বা ক্যাটালিস্ট বলা হয়। আর অনুঘটকের কাজকে অনুঘটন বা ক্যাটালাইসিস বলা হয়। যেমন এই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হচ্ছে একটি অনুঘটক। এই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড
হলো অনুঘটক। 5 বলেছে বায়ুতে তড়িৎ প্রবাহ হয় কেন? লিখবে ভূপৃষ্ঠ এবং উপরের আকাশের মধ্যে প্রায় 4 লক্ষ ভোল্ট বিভব পার্থক্য আছে। এই বিভব প্রভেদের জন্য বায়ুতে থাকা বিভিন্ন আয়ন ও আধানযুক্ত সূক্ষ্ম কণাদের চলাচল ঘটে, অর্থাৎ তড়িৎ প্রবাহ ঘটে। এইভাবেই পৃথিবীর বায়ুতে তড়িৎ প্রবাহ ঘটে। চারের রায়তে দিয়েছে লোহায় মরচে ধরা একটি অবাঞ্ছিত জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো। লোহাকে আর্দ্র বাতাসে ফেলে রাখলেই তার উপরে লালচে বাদামি বর্ণের আস্তরণ বা মরচে পড়ে, অর্থাৎ এটি প্রাকৃতিক ভাবেই ঘটে। মরচে হচ্ছে জলযুক্ত শোধক ফেরিক অক্সাইড Fe2O3xH2O। X হচ্ছে জলের অণুর সংখ্যা, এটা নির্দিষ্ট নয়, পরিবর্তনশীল। মরচে পড়ার সময় লোহার জারণ ঘটে। প্রথমে এটি ফেরাস আয়ন ও পরে ফেরিক আয়নে পরিণত হয়। জারণ বিজারণ বিক্রিয়া সবসময় একসঙ্গেই ঘটে। এক্ষেত্রে দুটি বিজারণ বিক্রিয়া ঘটে। এক হচ্ছে জলের হাইড্রোজেন আয়নের বিজারণ ঘটে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, আর 2 হচ্ছে অক্সিজেন গ্যাসের বিজারণ ঘটে, জল উৎপন্ন হয়। এইভাবে লোহায় মরচে পড়ে ও লোহা ক্ষয়ে গিয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে ওঠে। তাই লোহায় মরচে ধরা একটি অবাঞ্ছিত জারণ বিজারণ বিক্রিয়া। 2 নম্বর প্রশ্ন বলেছে পার্থক্য লেখো ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য মধ্যে পার্থক্য লিখতে বলেছে। ধাতব পরিবাহী, এটা আগে বলে নিচ্ছি, ধাতুর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে ধাতু মধ্যস্থ মুক্ত ইলেকট্রনগুলি ধাতু কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে। তড়িৎ পরিবহনে ধাতুর কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। 4 হচ্ছে ধাতুর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনে কোনো পদার্থের স্থানান্তর ঘটে না। 5 ধাতু তড়িৎ পরিবহন ক্ষমতা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পায়। আর উদাহরণ কপার ধাতু তড়িতের সুপরিবাহী কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য, কারণ তড়িৎ প্রবাহের ফলে কপার বিয়োজিত হয় না। আর তড়িৎ বিশ্লেষ্য 1 হচ্ছে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করে উৎপন্ন ক্যাটায়ন আর অ্যানায়ন। 2 হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কেবল জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। 3 তড়িৎ পরিবহনের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটে এবং নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়। 4 তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনে বিভিন্ন তড়িৎদ্বারে বিভিন্ন পদার্থ সঞ্চিত হয়। 5 উষ্ণতা বাড়ালে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়। উদাহরণ কপার সালফেট একটি তড়িৎ বিশ্লেষ্য, কারণ তড়িৎ প্রভাবের ফলে এটি কপার আয়ন আর সালফেট আয়নে বিয়োজিত হয়। এবারে লাইফ সায়েন্সের প্রশ্ন। একে আছে যথাযথ উত্তর দিতে বলেছে একটি প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত রোগের নাম লেখো। এটা আছে তোমাদের বইয়ে 189 পাতায়। প্রোটোজোয়া মানে হচ্ছে আদ্যপ্রাণী। এই যে আদ্যপ্রাণী ঘটিত রোগ অ্যামিবিয়াসিস, জিয়ারডিয়াসিস, ম্যালেরিয়া, স্লিপিং সিকনেস, কালাজ্বর ইত্যাদি। 2 বলেছে প্রণোদিত জনন কাকে বলতে কি বোঝো? প্রণোদিত জনন শুধু সংজ্ঞাটা লিখবে যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বদ্ধ জলাশয়ের মধ্যে মেজর কার্প জাতীয় মাছের দেহে পিটুইটারি গ্রন্থির নির্যাস প্রয়োগ করে প্রজনন ক্রিয়ার জন্য উদ্দীপিত করা হয়, তাকে প্রণোদিত জনন বলা হয়ে থাকে। এই পর্যন্ত। 3 বলেছে যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম লেখো। এটা আছে বইয়ের 159 পাতায় 159। যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এটা একটা ব্যাকটেরিয়া, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। 4 বলেছে পেস্ট কাকে বলে? 201 পাতায় রয়েছে। পেস্ট হচ্ছে যে সমস্ত পোকারা ফসল খেয়ে নেয় বা নষ্ট করে তাদেরকে ফসল ধ্বংসকারী প্রাণী বা পেস্ট বলা হয়। যেমন ইঁদুর, বিভিন্ন পোকা মানে পঙ্গপাল, উই, কুকড়ে জাতীয় পোকা, এদেরকে পেস্ট বলা হয়। তাহলে যে সমস্ত পোকা ফসল খেয়ে নেয় বা নষ্ট করে এদেরকে ফসল ধ্বংসকারী প্রাণী পেস্ট বলা হয়। আর উদাহরণ হচ্ছে ইঁদুর, পঙ্গপাল, উই, কুকড়ে জাতীয় পোকা। 2 বলেছে শূন্যস্থান পূরণ করো। আইতে বলেছে এইডস রোগের জন্য দায়ী ভাইরাসটির সম্পূর্ণ নাম। এটা আছে 160 পাতায়। এই যে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এটা হচ্ছে এইডস। এই দায়ী ভাইরাসের নাম হচ্ছে HIV, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তাহলে
এইডস হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, রোগটার পুরো নাম। এর দায়ী ভাইরাস হচ্ছে HIV, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। দুইতে বলেছে চায়ে উপস্থিত ড্যাশ ও ড্যাশ স্নায়ুকে উদ্দীপিত করে। আচ্ছা, এই চারের পয়েন্টটা এই যে চায়ের প্যান্টোথেনিক অ্যাসিড, ক্যাফিন আর থিওফাইলিন স্নায়ুকে উদ্দীপিত করে। তাহলে এখানে তিনটে আছে, যে কোনো দুটো দিয়ে দেবে, ক্যাফিন বা থিওফাইলিন বা প্যান্টোথেনিক অ্যাসিড বা থিওফাইলিন বা প্যান্টোথেনিক অ্যাসিড ক্যাফিন স্নায়ুকে উদ্দীপিত করে। তিনেতে বলেছে ইঁদুর ড্যাশ ও ড্যাশ ইঁদুর জাতীয় দমন করতে সাহায্য করে। ইঁদুর জাতীয় দমন মানে পেস্ট আর কি। এই যে জিঙ্ক ফসফাইড আর ওয়ারফেরিন ইঁদুর জাতীয় প্রাণীদের দমন করে। তাহলে জিঙ্ক ফসফাইড আর ওয়ারফেরিন ইঁদুর জাতীয় প্রাণীদের দমন করে। এটা বইয়ে 202 পাতায় রয়েছে। চারে দিয়েছে প্লেগ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম। এটা আছে 158 পাতায়। প্লেগ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হচ্ছে, এই হলো প্লেগ, এই যে ইয়ারসিনিয়া পেস্টিস। ইয়ারসিনিয়া পেস্টিস হচ্ছে ব্যাকটেরিয়া, এই রোগের জন্য দায়ী। তাহলে প্লেগ রোগের জন্য দায়ী ইয়ারসিনিয়া পেস্টিস নামক ব্যাকটেরিয়া। পাঁচে দিয়েছে ড্যাশ ও ড্যাশ দুটি বহিরাগত কার্পের উদাহরণ। এটা আছে বইয়ের 215 পাতায়। বহিরাগত কার্প এই যে গ্রাস কার্প বা ঘেঁষো রুই, কমন কার্প বা আমেরিকান রুই, সিলভার কার্প। তো যে কোনো দুটো লিখে দেবে। তিনের আয়তে দিয়েছে রানী, পুরুষ এবং শ্রমিক মৌমাছির একটি করে কাজ লেখো। এই যে মৌমাছিদের সমাজ এখানে আছে। এই যে রানী মৌমাছির কাজ হলো ডিম পাড়া, পুরুষ মৌমাছির কাজ হচ্ছে রানী মৌমাছির সঙ্গে প্রজননে অংশ নেওয়া, আর শ্রমিক মৌমাছির অসংখ্য কাজ। সবই কাজ শ্রমিক মৌমাছি করে, যেমন মৌচাক তৈরি করা, ফুলের পরাগরেণু আর মকরন্দ সংগ্রহ করা, রানী ও পুরুষ মৌমাছিদের সেবা করা, মধু ও মোম তৈরি করা, সন্তান লালন পালন করা, মৌচাক পাহারা দেয়া। যে কোনো একটা কাজ লিখে দেবে। দুয়েতে বলেছে কোন ধরনের উদ্ভিদ চাষ করলে মাটিতে নাইট্রোজেন বেড়ে যায় এবং কেন। এটা আছে বইয়ের 199 পাতায়। এই যে কোন ধরনের উদ্ভিদ, শিম্বগোত্রীয় উদ্ভিদ যেমন মটর, বিন, ছোলার ডালের চাষ করলে মাটিতে নাইট্রোজেন বেড়ে যায়, কারণ এই ধরনের উদ্ভিদের মূলে বাসা বাঁধে রাইজোবিয়াম নামে এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া। উদ্ভিদেরা বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। এই ব্যাকটেরিয়া পরিবেশ থেকে নাইট্রোজেন গ্রহণ করে উদ্ভিদের ব্যবহারযোগ্য নাইট্রোজেন যৌগে পরিবর্তিত করে উদ্ভিদদের দেয়। এই নাইট্রোজেনের যৌগগুলো উদ্ভিদের ব্যবহারের পর বাকিটা মাটিতে রয়ে যায়। তাই শিম্বি গোত্রীয় উদ্ভিদের ফসল তোলার পরেও মাটিতে যথেষ্ট নাইট্রোজেন থাকে। এরপরে ধান, গম আর ভুট্টা জাতীয় ফসল চাষ করলে উদ্ভিদেরা মাটি থেকে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের যৌগ গ্রহণ করতে পারে। তাই এই ধরনের ফসল একবার চাষ করে মাঝে একবার শিম্বু গোত্রীয় উদ্ভিদ চাষ করলে মাটিতে আবার তার হারানো নাইট্রোজেন যৌগ ফিরে পায়। তিনেতে দিয়েছে মেজর কার্প এবং মাইনর কার্পের পার্থক্য লেখো। এটা আছে বইয়ের 215 পাতায়। মেজর কার্প আর মাইনর কার্প। মেজর কার্প হচ্ছে এক হলো আকারে বড়, দুই তাড়াতাড়ি বাড়ে, সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে না, তিন ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ, চাহিদাও বেশি। আর মাইনর কার্প হচ্ছে এক হলো আকারে ছোট, দুই তাড়াতাড়ি বাড়ে না, সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে, তিন ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ না। আচ্ছা, মেজর কার্পের উদাহরণ রুই, কাতলা, মৃগেল, কালবোস, মাইনর কার্প বাটা, পুঁটি ইত্যাদি। চারেতে দিয়েছি মিশ্র চাষ এবং নিবিড় মিশ্র চাষ কাকে বলে। এটা বইয়ে 217 পাতায় রয়েছে। লিখবে তিন ধরনের দেশি মাছ একই পুকুরে চাষ করাকে বলা হয় মিশ্র চাষ, আর তিন ধরনের দেশি কার্পের সঙ্গে তিন ধরনের বহিরাগত কার্প একই পুকুরে চাষ করাকে বলে নিবিড় মিশ্র চাষ বা পলিকালচার। পাঁচে দিয়েছে মুরগির লেইং ব্রিড আর টেবিল ব্রিডের পার্থক্য লেখো। এই যে লেইং ব্রিড এই যে ডিম উৎপাদনকারী জাত, আর টেবিল ব্রিড হচ্ছে মাংস উৎপাদনকারী জাত। লেইং ব্রিড হচ্ছে এরা বছরে 150 থেকে 200 বা তারও বেশি ডিম পাড়ে, তাই ডিমের জন্য এদের পালন করা হয়। উদাহরণ লেঘর্ন, মিনার্কা। আর মাংস হচ্ছে এরা বছরে অধিক পরিমাণে মাংস উৎপন্ন করে, তাই শুধু মাংসের জন্য এদের পালন করা হয়। আসিল, চিটাগং, ব্রাহ্মা, কোচিন। আচ্ছা, এবার চারে আসি। চারের আয়তে দিয়েছে ম্যালেরিয়া রোগের উপরে একটি টিকা লেখো। বইয়ের 157 পাতায় রয়েছে। ম্যালেরিয়া কথাটির অর্থ হচ্ছে খারাপ বায়ু। আগে ভাবা হতো খারাপ বায়ু থেকে এই রোগ হয়, আসলে এটা একটা মশাবাহিত রোগ। স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়ালে আক্রান্ত ব্যক্তির রক্ত থেকে প্লাজমোডিয়াম ভাইভাক্স বা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম নামক প্রোটোজোয়া
মশকির দেহে প্রবেশ করে। এরপরই প্রোটোজোয়া মশকির দেহে বংশবৃদ্ধি করে। পরে মশকি সুস্থ মানুষকে কামড়ালে প্রোটোজোয়া সেই মানুষের দেহে প্রবেশ করে। মানুষটি তখন ম্যালেরিয়া আক্রান্ত হয়। বর্ষাকালে গরম, ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে আবহাওয়া এই রোগের প্রকোপ বাড়ে, কাঁপুনি দিয়ে জ্বর আসে, ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়, মাথার যন্ত্রণা থাকে, যকৃতার প্লীহা বড় হয়ে যায়। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম জীবাণুঘটিত ম্যালেরিয়া মানুষের মানুষের ম্যালেরিয়া জীবাণুর নাম প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম জীবাণু ঘটিত যে ম্যালেরিয়াটা মানুষের মস্তিষ্ক, হৃৎপিণ্ড, বৃক্ক প্রভৃতি গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যকারিতা ব্যাঘাত ঘটায়, তখন এই ম্যালেরিয়াকে বলা হয় ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। সঙ্গে সঙ্গে চিকিৎসা না করালে মারা যাবার সম্ভাবনা থাকে। আর ম্যালেরিয়ার বিরুদ্ধে সচেতনতার জন্য 25শে এপ্রিল দিনটিকে বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসাবে পালন করা হয়। আর 4-2-তে বলেছে কিভাবে ডিপ লিটার পদ্ধতিতে মুরগি পালন করা হয় তা লেখো। এটা আছে বইয়ের 218 পাতায়। এই যে ডিপ লিটার পদ্ধতি, লিটার তৈরি ঘর আলো বাতাস যুক্ত হওয়া দরকার। ঘরের মেঝেতে লিটার তৈরির আগে চুন আর ব্লিচিং পাউডার ছড়িয়ে জীবাণু মুক্ত করা হয়। এরপর এই পরিষ্কার আর শুকনো মেঝেতে লিটার বেছানো হয়। মেঝেতে বিচালি ছোট ছোট করে কাটা খড়, কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধান, তুলো বীজ আর যবের তুষ, ভুট্টা, আমের খোসা ইত্যাদি দিয়ে ঘরের মেঝেতে জীবের জন্য সজ্জা তৈরি করা হয়, একে লিটার বলা হয়ে থাকে। প্রথমে কাঠের গুঁড়ো ছড়িয়ে তার উপরে খড় বেছানো হয়। এরপর অন্যান্য জিনিসগুলো বিছিয়ে 10 থেকে 15 সেন্টিমিটার পুরু নতুন লিটার তৈরি করা হয়। মুরগিরা থাকতে আরম্ভ করলে এই লিটারে মুরগির মল ভালোভাবে মিশে গেলে পুরনো লিটারের উপরে আবার নতুন করে 5 সেন্টিমিটার পুরু লিটার পাতা হয়। এর ফলে মোটামুটি 20 সেন্টিমিটার পুরু স্থায়ী লিটার তৈরি সম্পূর্ণ হয়। ডিপ লিটার ঘরের দেয়ালের বাইরে খাবার আর জলের পাত্র এমন ভাবে রাখা হয় যাতে মুরগি ঘরের ভেতর থেকে শিকের ফাঁক দিয়ে মাথা গুলিয়ে খাবার আর জল খেতে পারে। এই ঘরের দেয়ালে আবার ডিম পাড়ার জন্য বাসা বানানো থাকে, মুরগিরা ওই বাসায় গিয়ে ডিম পাড়ে।